প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পরমাণুর গঠন সম্পর্কিত যে বিভিন্ন পরমাণুর মডেল আছে তাদের মধ্যে রাদারফোর্ড পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য সীমাবদ্ধতা। তো এই পরমাণুর গঠন সম্পর্কিত যে মডেলগুলো আছে 5টি মডেলই পর্যন্ত আমাদের আলোচনার মধ্যে থাকে। তার মধ্যে আমাদের সিলেবাসে হলো রাদারফোর্ড পরমাণু মডেল এবং বুর পরমাণু মডেল। তো রাদারফোর্ড পরমাণুর পড়তে গিয়ে আসলে আমাদেরকে এমনি রাদারফোর্ডে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা পড়তে হয়, তাইলে আসলে আমরা বুঝে বুঝে বলতে পারবো যে আসলে রাদারফোর্ড পরমাণু মডেলটা কি বলতে চাইছে। আপনারা জানেন যে এটা একটা বর্ণনামূলক ক্লাস, তো এই জায়গায় আমার বেশি রিয়াকশন দেখানোর কোনো সুযোগ নাই, শুধু আমরা একটু পড়বো যাতে মূল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যাতে আপনাদের মাথায় থাকে এই আনসারটা লিখতে গিয়ে। বর্ণনামূলক হলে পরীক্ষায় কিন্তু আপনাদের আসে। তাহলে চলেন রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য সীমাবদ্ধতাগুলো শিখতে গিয়া আমাকে প্রথমে রাদারফোর্ডে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা পড়তে হচ্ছে। প্রশ্নটা কেন? আসলে এই রাদারফোর্ডে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে আসলে কিছু সিদ্ধান্ত আসছিল, আর ওই সিদ্ধান্তটাই আসলে রাদারফোর্ডে পরমাণু মডেল নামে পরিচিত। এই পরমাণুর গঠন সম্পর্কিত আসলে আলোচনাটা শুরু হয় তখনই যখন বিজ্ঞানী জে থমসন 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করেন। 1897 সালে জে থমসন যখন ইলেকট্রন আবিষ্কার করেন তখন আসলে বিজ্ঞানীরা এই পরমাণুর গঠন নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন। তারপর থেকে আসলে পরমাণুর গঠনের উপর ভিত্তি করে 5টা মডেল আমাদের সামনে দেন। আমি আপনাদের যে নোটটা দিব, যেহেতু বর্ণনামূলক তাই আমি একটু স্ক্রিনে এই ইয়েটা একটু দেখাই ফেলি। আপনাদের যে নোটটা দিব ওই জায়গা থেকে আসলে আমরা একটু পড়াশোনা করে ফেলবো। তো আমরা মূলত প্রথমে রাদারফোর্ডে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার টপিকটা পড়ব। আচ্ছা, এর আগে আমরা একটু ইতিহাসটা জেনে নিই, জাস্ট জানার জন্য। পরীক্ষায় হতে খুব বেশি ইম্পর্টেন্ট না এটা, তারপর আমরা একটু জেনে নিব। এটা আপনাদের আমি নোট দিয়ে দিব। তো কি তো বলছি যে রাদারফোর্ডে পরমাণু মডেলটা আসলে শুরু হয় কত 1897 সালে জে থমসন যখন ইলেকট্রন আবিষ্কার করেন। 1897 সালে জে থমসন কর্তৃক আসলে ইলেকট্রন আবিষ্কারের পর থেকে আসলে কি হয়, এই পরমাণুর গঠন সম্পর্কিত আলোচনা শুরু হয়। তারই প্রেক্ষিতে জনসন থামফোর্ডিং পরমাণু মডেল, তাই প্রথম মডেলটা কি পেলাম আমরা, জনসন থামফোর্ডিং পরমাণু মডেল। এটা কত সালে? 1898 সালে। অর্থাৎ 1897 সালে ইলেকট্রন আবিষ্কারের পরের বছরই আসলে 1898 সালে থমসন থামফোর্ডিং পরমাণু মডেল। তারপরে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যেটা 1911 খ্রিস্টাব্দে রাদারফোর্ড পরমাণু মডেল, যেটাকে আমরা আসলে সৌর মডেল হিসেবেও জানি। তারপরে 1913 সালে ওই রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা দূর করে 1913 সালে বুর পরমাণু মডেল, এবং বুর পরমাণু মডেলের পরে 1916 সালে বুর সমারফিল্ড পরমাণু মডেল। তারপর আছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। এগুলো একটু অ্যাডভান্স লেভেলের। এদের সাল 1916 এবং 1924 সালে। তা আমাদের আসলে মূলত সিলেবাসে আছে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বুর পরমাণু মডেল। এই অতিরিক্ত তথ্যগুলো আমরা একটু জেনে নিলাম আর কি। তো আমরা এই রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য এবং সীমাবদ্ধতাগুলো আসলে পড়াশোনা করব। এখন আসেন, এই রাদারফোর্ড যে পরমাণু মডেলটা 1911 সালে দিলেন, উনি কিসের ভিত্তিতে দিলেন? উনি আসলে দিচ্ছেন একটা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে। আপনারা জানেন, আমরা তো জানি পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসকে আবিষ্কার করছে বিজ্ঞানী রাদারফোর্ড। এর আগে কিন্তু আমরা জানতামই না যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট যে একটা ক্ষুদ্র বস্তু আছে। তাইলে চলেন আমরা রাদারফোর্ডে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা একটু দেখি। এই রাদারফোর্ডে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করতে গিয়ে উনি কিছু যন্ত্রপাতি ব্যবহার করছেন। তো আমরা এই স্ক্রিনটা একটু ছোট করে ফেলি, তারপরে আমি আপনাদের বলতেছি যে রাদারফোর্ডে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আসলে কিভাবে করা হইলো, এবং এটা থেকে আসলে আমি এটা একটু পাশে রাখলাম। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এই যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার যে এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টটা আমি আপনাদের সামনে একটু দেখাইতে চাই। এই যে তার একটা চিত্র দেখতে পাচ্ছেন আপনারা সবাই, না দেখ বুঝতে সমস্যা নয়, পিডিএফ আমি আপনাদের দিয়ে দিব। আচ্ছা, এই যে রাদারফোর্ডে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা,
এই পরীক্ষায় ব্যবহৃত কিছু যন্ত্রপাতি আছে এবং এই জায়গায় আপনারা কিছু পরীক্ষা দেখতে পাচ্ছেন। এই পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রপাতির মধ্যে ছিল কি জানেন? আলফা কণা নাম্বার 1, এটা ছিল কি আলফা কণা। আলফা এর আরেকটা সংকেত হইল হিলিয়াম 2+, অর্থাৎ রাদারফোর্ড যে তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করছে, এই জন্য প্রথমে উনি নিয়েছেন আলফা কণা। 2 নম্বরে ওনার প্রয়োজন হয়েছে জিঙ্ক সালফাইডের পর্দা, ZNS এর পর্দা। 3 নম্বর উনি যে জিনিসটা ইউজ করছেন এটা হলো গোল্ডের পাত বা সোনার পাত। সোনার পাত, এই পাতের পুরুত্ব কিন্তু অত্যন্ত নগণ্য। পাত 0.0004 সেন্টিমিটার, এই জায়গায় এমন একটা শূন্য বেশি দিয়ে দিছে। এই 3টা জিনিস নিয়ে উনি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করেন। আসলে আমি একটু বুঝাই দিই যে আসলে উনি কিভাবে এই পরীক্ষাটা করলেন। উনি কি করছেন, এই যে স্যার এটা সোনার পাত মনে করেন, এটা কি গোল্ডের পাত, এই যে এই চিত্রটা, এটা হলো সোনার পাত। ওই যে সোনার পাতের উপর আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। এখন এই সোনার পাতের উপর, সোনার পাত যেহেতু সোনা একটা পদার্থ, সেটা পরমাণু দ্বারা গঠিত, তো পরমাণু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র। উনি কি করছেন, এই সোনার পাতের উপর আলফা কণা হলো দ্বিধনাত্মক চার্জ, অর্থাৎ উনি এই জায়গা থেকে মনে করেন যে প্লাস প্লাস, এই যে আলফা কণা কি করছে, সোনার পাতের উপর নিক্ষেপ করছে। দেখা গেছে অধিকাংশ আলফা কণা সোনার পাত ভেদ করে চলে যায়। এখন প্রশ্ন হলো যে স্যার আমি কি এই আলফা কণা খালি চোখে দেখি না? আমি এই সোনার পাতের মানে এই আলফা কণা আমরা খালি চোখে দেখি না, আমরা এক্সরে গিয়ে খালি চোখে দেখি না। তখন এই জন্যই আসলে এই সোনার পাতের পিছনে জিঙ্ক সালফাইডের একটা পর্দা ব্যবহার করেছে। কি জিঙ্ক সালফাইডের একটা পর্দা। ওই জিঙ্ক সালফাইডের পর্দার মধ্যে যখন আলফা কণা গিয়ে পড়বে, এই জিঙ্ক সালফাইডের পর্দার মধ্যে যখন গিয়ে আলফা কণা পড়বে, তখন আসলে তার একটা আলোকছটা তৈরি হয় বা স্ফুলিঙ্গ তৈরি হয়, তাই তো? স্ফুলিঙ্গ তৈরি হয়। দেখবেন আমাদের কিছু কিছু দামি ঘড়ি আছে, রাতের অন্ধকারে এভাবে জল জল করে, এই যে আলোকছটা বা প্রতিপ্রভ তৈরি করে। এখন দেখেন এই যে দ্বিধনাত্মক আলফা কণা, দ্বিধনাত্মক আলফা কণা একটা বাড়ি আপনি সোনার পাতের মধ্যে দিয়ে দিলেন, দেখা যাবে অধিকাংশ আলফা কণা সোনার পাত ভেদ করে ওই জিঙ্ক সালফাইডের পর্দায় আলোকছটা কি করে উৎপন্ন করে। এর থেকে উনি কি সিদ্ধান্ত নিলেন, যেহেতু অধিকাংশ আলফা কণা সোনার পাত ভেদ করে চলে যায়, তাই এই জায়গা থেকে উনি সিদ্ধান্ত নিছেন, সিদ্ধান্ত আমি শর্টকাট লিখি, যে পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা, পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা। নিতে পারেন না এই সিদ্ধান্ত? অবশ্যই নিতে পারেন। যে উনি কি করছেন, সোনার পাতের মধ্যে আলফা কণা নিক্ষেপ করছে, দেখা গেছে অধিকাংশ আলফা কণা সোনার পাত ভেদ করে চলে যায়। এই থেকে উনি সিদ্ধান্ত নিলেন পরমাণু অধিকাংশ জায়গা কি ফাঁকা। আরেকটা জিনিস উনি গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করলেন, আমি অন্য কালার দিই, কিছু কিছু আলফা কণা এভাবে সোজা না এভাবে বেঁকে গেছে, মানে পরমাণুর দিকে গেছিল না, এইভাবে বেঁকে গেছে। কিছু কিছু আলফা কণা ওদের গতিপথ পরিবর্তন করছে। তখনই উনি চিন্তা করলেন যে কেন আলফা কণা তো সোজা যাওয়ার কথা, কিন্তু বেঁকে গেছে কেন? তখন ওনার মাথায় আসে যে না, যেহেতু আলফা কণা পজিটিভ, এর মানে পরমাণুর কেন্দ্রে পজিটিভ একটা কিছু আছে। ওই আস্তে আস্তে উনি নিউক্লিয়াসের ধারণাটা আসলে কি করেন আনলেন। অর্থাৎ উনি আর একটা দ্বিতীয় সিদ্ধান্ত কি নিতে পারেন, যে প্রথম পরমাণু অধিকাংশ জায়গা ফাঁকা, যেহেতু অধিকাংশ আলফা কণা ভেদ করে গেছে। 2 নম্বর সিদ্ধান্ত উনি কি নিতে পারেন বলেন তো, যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জবাহী একটা বস্তু আছে, যার নাম দেন উনি নিউক্লিয়াস। ওনার সিদ্ধান্তগুলো কি কি, অর্থাৎ উনি নিউক্লিয়াসের ধারণা পান। কি পান? নিউক্লিয়াসের ধারণা, মানে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট কোনো কিছু আছে, মানে উনি নিউক্লিয়াসের ধারণা পান। পরে 3 নম্বরে আর একটা জিনিস দেখছি, যে এই সোনার পাতের মধ্যে যখন আলফা কণা নিক্ষেপ করা হয়, প্রায় 20,000 আলফা কণা নিক্ষেপ করলে ঠিক বিপরীত দিকে একটা আলফা কণা কি আসে, ফিরে আসে। ওই জায়গা থেকে উনি কি সিদ্ধান্ত নিলেন? আচ্ছা মনে করেন যে রিসেন্টলি একটা ভূমিকম্প দিল, তাই তো? ভূমিকম্পের দিকে মানুষ দৌড়াদৌড়ি করতেছে। আমার এই রুমটা, এদিকে ওয়াল এদিকে কিন্তু হার্ডবোর্ড দিয়ে আর কি। মনে করেন ভূমিকম্প আসছে, আমি যদি বোর্ডের দিকে দৌড় দিই, হয়তো বোর্ড ভেঙে একটু বের হইতে পারবো, সম্ভাবনা আছে। কিন্তু ওই যে 2টা বোর্ডের মাঝখানে একটা পিলার আছে, বুঝতে পারছি। এখন আমি যদি এই পিলারের দিকে দৌড় দিই, তাহলে আমি কি বের হইতে পারবো না? আমি উল্টা বিপরীত দিকে ফিরে আসবো।
এর মানে কি এই ফিলারটা আমার থেকে অনেক বাড়ি, তাই আমি বিপরীত দিকে ফিরে আসছি। ঠিক সেই রকমই যে প্রায় 20,000 আলফা কণার মধ্যে কত 20,000 আলফা কণা নিক্ষেপ করলে কেবলমাত্র একটি আলফা কণা ঠিক বিপরীত দিকে ফিরে আসে। একটি আলফা কণা মনে করেন এই জায়গায় দিলে বিপরীত দিকে ফিরে আসে। উনি নিলেন যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জবাহী বা বাড়ি একটা কিছু আছে, তবে এর আকার অত্যন্ত ছোট। এখন এর আকার অত্যন্ত ছোট উনি কিভাবে বললেন যে 20,000-এর মধ্যে খালি একটাকে ফিরিয়ে দেয়, যদি বড় হতো তো আরো বেশি কি দিতে পারতো। এটা বাড়ি। আর এই বাড়ি বরটা আসলো কোথা থেকে, যে পরমাণু সমগ্র বর এর নিউক্লিয়াসে কি থাকে, পুঞ্জীভূত থাকে। আশা করি আসলে আমরা বুঝতে পারছি। তাহলে ওই জায়গায় উনি কি নিতে পারেন দেখেন তো, আরেকটা সিদ্ধান্ত যে নিউক্লিয়াসে পরমাণু সমগ্র বর পুঞ্জীভূত। নিউক্লিয়াসে পরমাণুর সমগ্র ভর পুঞ্জীভূত, পরমাণুর সমগ্র ভর পুঞ্জীভূত এবং নিউক্লিয়াস অত্যন্ত বাড়ি, তবে তার আকার অত্যন্ত নগণ্য এবং এর আকার অত্যন্ত কি নগণ্য। স্যার এই হইল আমাদের রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই বিচ্ছুরণ পরীক্ষা থেকে উনি আসলে যে ধারণাগুলো পাইছিলেন এটাই রাদারফোর্ড পরমাণু মডেল নামে পরিচিত। আমি আপনাদের এই পিডিএফটা দিয়ে দিব, আশা করি বুঝতে পারবেন। বর্ণনামূলক, তাই আমি আসলে বেশি আপনাদের ওই চিত্র থেকে আসলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তাইলে আমরা আসলে আরেকটু দেখে ফেলি যে রাদারফোর্ডে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা এই জায়গায় একটা আপডেট সুন্দর করে দিছে যে কোনো দিকে যাতে না যায়। আমরা ওই রাদারফোর্ডে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে উনি কি সিদ্ধান্ত নিছেন যে অধিকাংশ আলফা কণা সোনার পাত ভেদ করে চলে যায় প্রায় 99%। ওই জায়গা থেকে বোঝা যায় যে আলফা পরমাণু অধিকাংশ জায়গা কি ফাঁকা। পরে সামান্য কিছু আলফা কণা তাদের গতি পাত ভেদ করিয়া বেরিয়ে যায়, এটা বলছি। অতি অল্প সংখ্যক আলফা কণা প্রায় 20,000-এর মধ্যে একটা ঠিক বিপরীত দিকে কি আছে, ফিরে আছে। ওই দেখেন এই আলফা কণাটা বের হয়ে গেছে, এই আলফা কণা বের হয়ে গেছে, এই যে দুইটা আলফা কণা এটা এদিকে বেঁকে গেছে, এইটা এইদিকে বেঁকে গেছে, প্রায় 20,000-এর মধ্যে একটা ঠিক বিপরীত দিকে চলে গেছে। অর্থাৎ 3 ধরনের আলফা কণাগুলো 3 ধরনের আচরণ করছে। এই জায়গায় একটা জিঙ্ক সালফেটের পর্দা, এই জায়গায় কি করছে ওরা প্রতিপ্রবাহ সৃষ্টি করছে। আশা করি আমরা বুঝতে পারছি। এখন সিদ্ধান্ত, এই জায়গা থেকে উনি সিদ্ধান্ত নিলেন যে যেহেতু আলফা কণা সোনার পাত ভেদ করে চলে গেছে তাই পরমাণু অধিকাংশ জায়গা ফাঁকা। পরে সিদ্ধান্ত নিলেন যেহেতু 2-1টি আলফা কণা সুজান আগে একটু বেঁকে গেছে এবং 20,000-এর মধ্যে একটা ঠিক বিপরীত দিকে ফিরে আসছে, সুতরাং তার কেন্দ্রে ধনাত্মক চার্জবাহী একটা বস্তু আছে। তারপরে এই জায়গায় ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে থাকে, কিন্তু আলফা কণার ভর ইলেকট্রনের ভরের চেয়ে অনেক বেশি হয়। পরমাণুর ভিতর দিয়ে অনেক সময় বাইরে আলফা কণা গতি নগণ্য ভরযুক্ত ইলেকট্রন দ্বারা মোটেই প্রভাবিত হয় না। এগুলো আপনি একটু রিডিং করবেন, এই দুইটা পয়েন্টই গুরুত্বপূর্ণ। ওকে স্যার, এর মানে কি আমরা এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে কিছু সিদ্ধান্তে উপনীত হইতে পারছি। এই সিদ্ধান্তগুলাই আসলে আমরা বুর পরমাণু মডেল নামে দেখতে পাবো। এখন আসেন এই বুর পরমাণু মডেলের স্বীকার্যগুলো আসলে কি কি, বুর পরমাণু মডেলের স্বীকার্যগুলো আসলে কি কি, ওইটার সারসংক্ষেপ আর কি। আপনাদের একবার ওয়ার্ড টু ওয়ার্ড মুখস্থ লিখতে হবে এরকম কিছু না। তাইলে কি যে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে যে মডেল উপস্থাপন করেন তা বুর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল। তো ওই জায়গায় কি ছিল, প্রতিটি পরমাণু কেন্দ্রস্থলে ধনাত্মক চার্জযুক্ত একটি নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের আকার পরমাণুর সমগ্র আকারের তুলনায় অত্যন্ত নগণ্য এবং আরেকটা জিনিস, পরমাণুর প্রায় সমগ্র বল নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে এবং পরমাণুর ভিতরে অধিকাংশ জায়গায় কি ফাঁকা। এই যে একটু আগে আমরা যা বলছিলাম, এই জায়গাটা একটু মনে রাখবেন যে ওই জায়গায় উনি বলছেন যে রাদারফোর্ড বলছে যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র কইরা গ্রহগুলা যেভাবে ঘুরে, ঠিক এইরকমই পরমাণুতে ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেইভাবে ঘুরে। এখন প্রশ্নটা হচ্ছে স্যার এটা ঘুরে কিভাবে? আচ্ছা, মনে করেন আপনি একটা ভারী বস্তু সুতায় বেঁধে এভাবে ঘুরাচ্ছেন, একটা নির্দিষ্ট সময় দেখবেন বৃত্তাকার একটা বৃত্তের মতো মনে হচ্ছে। আপনারা এটা এই অভিজ্ঞতা হয়তো অনেকেরই আছে।
একটা আগুনের মশাল জ্বালায় যদি আপনি দ্রুত ঘুরান তাহলে একটা আগুনের বৃত্ত মনে হবে। কিন্তু একটু চিন্তা করেন, আপনি একটা ভারী বস্তু এইভাবে সুতা দিয়ে বেঁধে ঘুরাচ্ছেন, সুন্দর বৃত্তাকার হচ্ছে। মনে করেন আপনার সুতাটা একটু দুর্বল, এটা ছিঁড়ে গেছে, এখন এই বস্তুটা কি বৃত্তের ভিতরে পড়বে না বাইরে? বাইরে। আবার মনে করেন একটু স্পিড কমায় দিচ্ছেন, তাহলে এটা আবার কি আসবে? ভিতরে আসবে। দেখেন একটা সময় কিন্তু এটা ঠিক বৃত্তাকার পথে সুষমভাবে ঘুরছিল। কেন ঘুরছিল বলেন তো? এই যে সুতা মধ্যে আছেন একটা কেন্দ্রমুখী বল, কি বল? কেন্দ্রমুখী বল। আর ইলেকট্রনটা যে ঘুরতেছে তার জন্য এই ইলেকট্রনের মধ্যে একটা কেন্দ্র বহির্মুখী বল উৎপন্ন হয়, কেন্দ্র বহির্মুখী বল, বহির্মুখী বল। অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটন, আচ্ছা আমি যদি ইলেকট্রন প্রোটনের দিকে পড়ে যাই, তাই এই যে বস্তুটা আমি সুতা দিয়ে টানতেছি, এই সুতা তাকে কেন্দ্রের দিকে টানতেছে, আর ইলেকট্রন যে ঘুরতেছে ঘূর্ণনের কারণে সে কেন্দ্র একটা বহির্মুখী বল তৈরি হচ্ছে। এই দুইটা যখন সমান এবং বিপরীতমুখী হবে তখন এই সেটা আসলে বৃত্তাকার পথে ঘুরে। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি না সুতা দিয়ে বলছেন যে সুতাটা কেন্দ্রমুখী বল, আর ইলেকট্রন ঘুরতেছে এই জন্য কেন্দ্র বহির্মুখী বল হয়। ইলেকট্রনের ক্ষেত্রে যে উনি যে বললেন যে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা যেভাবে ঘুরে, তো ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেইভাবে ঘুরে, তো এই জায়গায় কি কোনো সুতা আছে? উত্তর হইল না, এই জায়গায় তো আসলে কোনো সুতা নাই। তো সুতা নাই, তাহলে এটা ঘুরে কিভাবে? স্যার এই জায়গায় হইছে কি, আমরা জানি প্রোটন হইল প্লাস আর ইলেকট্রন হইল মাইনাস। এই প্রোটন এবং মাইনাসের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকে। এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা সুতার কাজ করে, অর্থাৎ কেন্দ্রমুখী বল। আর ইলেকট্রন ঘূর্ণনের ফলে চায় বাইরের দিকে যাইতে, সেটা হলো কেন্দ্র বহির্মুখী বল। এর মানে কি? এইটা শিকার, যেটা আপনি বলবেন রাদারফোর্ড পরমাণু মডেল লিখতে গেলে অবশ্যই এই পয়েন্টটা আপনি লিখবেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে সর্বদা ঘুরতে থাকে। সৌরজগতের ন্যায় সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা যেভাবে ঘুরে, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেইভাবে ঘুরে। এই ক্ষেত্রে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল কেন্দ্রমুখী বল, স্থির বৈদ্যুতিক কেন্দ্রমুখী বল এবং ইলেকট্রনের ঘূর্ণনের ফলে কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান এবং বিপরীতমুখী হয়। আরেকটা জিনিস বলতে পারেন যে পরমাণু সামগ্রিকভাবে আধান নিরপেক্ষ, কারণ পরমাণুর কেন্দ্রে যতটা ধনাত্মক প্রোটন থাকে শক্তি স্তরে ঠিক ততটা ঋণাত্মক ইলেকট্রন থাকে। এই আপনি 6টা, এই জায়গায় যে 6টা দিতে হবে তা না, আপনি যদি এগুলো বুঝাইয়া 3টা বা 4টা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আশা করি আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্যটা বুঝতে পারছি। এখন আসেন এই রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে, যে এই স্বীকার্যগুলোর পরিবর্তে কিছু কি আছে? সীমাবদ্ধতা আছে। তো সীমাবদ্ধতা কি? মানে ভুল বা ত্রুটিগুলা। আচ্ছা এই জায়গায় রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতার ক্ষেত্রে এইটাও আপনাদের আমি নোট দিয়ে দিব, যেহেতু বর্ণনামূলক আমি আর লিখতেছি না। সীমাবদ্ধতা বা রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটি, সীমাবদ্ধতার এক নাম কি? ত্রুটি, সীমাবদ্ধতা, যে রাদারফোর্ড পরমাণু মডেল এর সীমাবদ্ধতা। ওকে, তো সীমাবদ্ধতা হইল নাম্বার 1, এটা আপনারা এসএসসি লেভেলে পড়ছেন। তো একটা নাম্বার সীমাবদ্ধতা হইল যে উনি কি করছেন, পরমাণুর ইলেকট্রন এবং প্রোটনের ধনাত্মক এবং ঋণাত্মক চার্জযুক্ত, কিন্তু সৌরজগতের গ্রহ এবং সূর্যগুলো আধান নিরপেক্ষ, সুতরাং তার সাথে তার তুলনা চলে না। কিন্তু উনি ওদের সাথে কি ইলেকট্রন প্রোটনের সাথে সৌরজগতের তুলনা দিছে, সুতরাং এটা ওনার একটা ভুল। আচ্ছা, অর্থাৎ সৌরজগতের সাথে যে তুলনা দিছেন এই জায়গাটা একটু ভুল আছে, সৌরজগতের সাথে তুলনা। আচ্ছা এটা উপরে যেহেতু লেখা আছে আমি আর পুরোটা লিখতেছি না। ওকে, 2 নম্বর ভুল হইল যে উনি বলছে যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, কিন্তু কিভাবে ঘুরে এই কক্ষপথের আকার আকৃতি নিয়ে উনি কিছু বলে নাই, অর্থাৎ ঘূর্ণনের দিক ব্যাপারে উনি কিছু বলে নাই, অর্থাৎ কক্ষপথের আকার আকৃতি নিয়ে কিছু বলে নাই, মানে ইলেকট্রন কোন দিকে ঘুরবে সেই আকার আকৃতি নিয়ে উনি কিছু বলে নাই। আচ্ছা, তারপরে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে সেইটা উনি বলে নাই, একাধিক ইলেকট্রন থাকলে কিভাবে ঘুরবে সেটা উনি বলে নাই। আরেকটা জিনিস বলে নাই যে হ্যাঁ, উনি বলছে যে ইলেকট্রন নির্দিষ্ট সময়, মানে কোনো পরমাণুতে যদি ইলেকট্রন অবস্থান করে, হ্যাঁ ইলেকট্রন ঘুরে অবস্থান করে যখন সে কি করে ঘুরতে থাকে, এর বিপরীতে বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটা তত্ত্ব আবিষ্কার করেন। এই ম্যাক্সওয়েলের তত্ত্বটা ছিল যে কোনো আধান যদি এভাবে ঘুরতে থাকে তখন তার শক্তি এনার্জি লস হইতে এই ইলেকট্রনটা কেন্দ্রে আসার কথা। অর্থাৎ ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব, যদি রাদারফোর্ডের সীমাবদ্ধতা আসে অবশ্যই ম্যাক্সওয়েলের এটা লিখতেই হবে আপনাকে। টিচার আসলে ম্যাক্সওয়েলের জন্য অপেক্ষা করে। ম্যাক্সওয়েল কি প্রমাণ করছে যে কোনো আধান যদি
ঘুরতে থাকে তখন তার কাছ থেকে আসলে শক্তি এনার্জি লস হয়। এক সময় লস হইতে হইতে এই আদানটা আসলে কেন্দ্রে চলে আসার কথা। ফর এক্সাম্পল মনে করেন যে আপনাকে আমি সকালবেলা খুব ভালো করে ইচ্ছা মতো আপনাকে খাওয়াইছি, পেট ভরে খাওয়াইছি, সুযোগ হইলে খাওয়াবো, সমস্যা নেই। এখন আপনার শরীরে এনার্জি আছে, খাওয়ানোর পর আমি কিন্তু আপনাকে একটা কাজ দিয়ে দিছি যে তুমি এবার বৃত্তের দিকে ঘুরতে থাকো। এক সময় ঘুরতে তুমি টায়ার্ড হয়ে কি পড়ে যাবো না? এর মানে কি, ঘুরলে আমাদের এনার্জি লস হয়। ঠিক সেই রকম ম্যাক্সওয়েলে হয়েছে যে কোনো আদান যদি এভাবে ঘুরে তখন তার এনার্জি লস হয়ে গেল, লস হইতে এই ইলেকট্রনটা এক সময় আসলে পরমাণুর কেন্দ্রে চলে আসার কথা ছিল, কিন্তু প্রকৃতপক্ষে কি তা ঘটে না। রাদারফোর্ড যে বললো ইলেকট্রন ঘুরে, এর মানে কি এই জায়গায় উনি সঠিক ব্যাখ্যা দিতে পারে নাই। এই হইল আসলে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তো সীমাবদ্ধতার ক্ষেত্রে তুমি সৌরজগতের সাথে ইলেকট্রন প্রোটনের তুলনার কথা বলবা, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বের ব্যাখ্যাটা দিবা, পরে উনি বলবা যে উনি কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে উনি কিছু বলে নাই, একাধিক ইলেকট্রন থাকলে কি হবে সেটাও উনি বলে নাই। আশা করি আমরা বুঝতে পারছি। আপনাদের আমি নোট অবশ্যই দিয়ে দিব পিডিএফ আকারে। এগুলো আমরা নবম দশম শ্রেণীতেও পড়ছি, ইন্টারমিডিয়েটেও পড়া হয়েছে। ওকে, এখন আসেন আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য সীমাবদ্ধতাগুলো আশা করি আমরা পারবো। তাহলে আমরা এক নজরে দেখে নিই যে রাদারফোর্ডে আলফা কণা বিচ্ছিরণ পরীক্ষাটা আসলে কি ছিল। যে রাদারফোর্ডে আলফা কণা বিচ্ছিরণ পরীক্ষাটা ছিল যে উনি সোনার পাতের মধ্যে আলফা কণা নিক্ষেপ করছে। এই আলফা কণার সংকেত কি ছিল? হিলিয়াম নিউক্লিয়াস। বা তো অধিকাংশ আলফা কণা সোনার পাত ভেদ করে চলে গেছে, এ থেকে বোঝা যায় পরমাণু অধিকাংশ জায়গা ফাঁকা। কিছু কিছু আলফা কণা তাদের গতিপথ পরিবর্তন করে যায়, এ থেকে বোঝা যায় পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বাহী কিছু আছে। তবে এই কেন্দ্রে যে যা আছে তার বর অত্যন্ত বেশি, কিন্তু আকার অত্যন্ত ছোট, যার নাম দেন উনি নিউক্লিয়াস। ওই যে স্বীকার্যের পরীক্ষা থেকে আসলে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের কি করতে পারছি, সিদ্ধান্তগুলো লিখতে পারছি। রাদারফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্ত বা স্বীকার্য, এই পরমাণু মডেল বা পরমাণু মডেলের স্বীকার্য, ওই জায়গা থেকে উনি দিছে যে পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক চার্জ বাহী একটা বস্তু থাকে, এর নাম দেন উনি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আকার পরমাণুর আকারের তুলনায় অত্যন্ত নগণ্য। পরমাণুর কেন্দ্রে পরমাণুর সমগ্র বল পুঞ্জীভূত থাকে, ইত্যাদি ইত্যাদি। তারপরে এই রাদারফোর্ড পরমাণু মডেলে উনি কি পান? কিছু ত্রুটি দেখতে পান। সেই ত্রুটিগুলা কি ছিল? যে সৌরজগতের সাথে ওনার তুলনা দেওয়া হয় না, উচিত হয় নাই। ম্যাক্সওয়েলের পরে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে এটা সম্পর্কে উনি স্পষ্ট ধারণা দেন নাই, অর্থাৎ কক্ষপথের আকার আকৃতি নিয়ে উনি কিছু বলে নাই। এই হইল আমাদের আজকের পড়াশোনা, রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য, সীমাবদ্ধতা এবং আলফা কণা বিচ্ছিরণ পরীক্ষা। আশা করি আমরা এটা বুঝতে পারছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।